এ পাড়ার অনেকেই আমাকে চিনতো বললাম এর জন্য যে সে আজ 22 বছর আগের কথা। 68 সালে বিয়ের পর আমি এ পাড়া থেকে চলে যাই। মৌচাক মার্কেট থেকে সোজা রামপুরা টিভি ভবনের দিকে মুখ করে 7-8 মিনিট হাঁটলেই দেখবেন হাতের দুপাশে পরপর বেশ কয়েকটা গলি। ওরই একটাতে আমরা থাকতাম। তখন মিনা বলল ওকে এলাকার সবাই চিনত। তখন তো ঢাকায় এমন মানুষের মাথা মানুষ খেত না। ফাঁকা ফাঁকা বাড়ি ঘর, আমাদের পৈতৃক বাড়ি নোয়াখালী। হাসছেন কিনা জানি না, ছোটবেলা থেকে দেশের নামটা বললে মানুষ নানা রকম মুখভঙ্গি করে। মা ফরিদপুরের মেয়ে, ওরা দুজন কেমন করে যে এতটা পথ অতিক্রম করে এক সূত্রে বাধা পড়লেন তারও ইতিহাস আছে। দাদু আর নানা দুজনেই ঢাকায় কালেক্টরিয়েটে চাকুরি করতেন। থাকতেন অল্প ভাড়ায় শহর থেকে দূরে, এখানে ছোট একতলা বাড়িতে। তাদের ঘনিষ্ঠতা অতি সহজে আমার বাবা মাকে এক করেছিল। আমরা 2 বোন 1 ভাই। ভাই বড়, ঢাকা ইউনিভার্সিটিতে তখন কমার্স নিয়ে পড়ে। আমি মেজো, বিয়ের সময় সেন্ট্রাল উইমেন্স কলেজ বিয়ে পড়ি। বেশ ধুমধাম করে সাধ্যতীত খরচ করে বাবা প্রথম মেয়ের বিয়ে দিলেন। স্বামী হাসনাত তখন অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করতেন। খুব তুচ্ছ চাকরি নয়। আমাদের সংসার 4 জনের মোটামুটি ভালোই চলে যেত। 70 সালে আমার প্রথম মেয়ে ফাল্গুনের জন্ম হয়। পরিবারের প্রথম সন্তান, আনন্দের জ্বর বয়ে গেল সবার জীবনে। বাবা এক একদিন অফিস ফেরত সেই সদরঘাট থেকে ফার্মগেট চলে আসতেন। নাতনিকে আদর সোহাগ করে চলে যেতেন। আমার শাশুড়ি খুব খুশি, রোজ রোজ বেয়ার দেখা পাচ্ছেন। আমার শ্বশুর মারা গেছেন প্রায় বছর 10 আগে। বাচ্চা থাকতো তার দাদির কাছে। আমাদের সিনেমা থিয়েটার বেড়ানো কোনোটারই কমতি ছিল না। কিন্তু ধীরে ধীরে জাতির ভাগ্যাকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। গণ অভ্যুত্থান বিস্ফোরণক অগ্নিগিরির আকার নিল। তবু বেশ একটা আনন্দে ছিলাম, দেশ স্বাধীন হবে। কিন্তু 25শে মার্চের রাতে সকল মজার সমাপ্তি ঘটল। 26শে সবাই ঘরে বন্ধ। স্বামী 25শে মার্চ ঢাকায় আসেননি, গাজীপুরে রয়ে গেছেন। 27শে মার্চ সকাল থেকে লোকের মুখে মুখে এমন সব খবর আসতে লাগলো যে ভয় হলো ফাল্গুনের আব্বা বেঁচে আছে তো। শাশুড়ি কেঁদে কেঁদে বিছানা নিলেন। বাবা মার খবর নেই, কে যোগাযোগ করবে? তরুণ ছেলেকে পথে বের করলে মিলিটারি গুলি করে মারবে। সে কি দোজখের যন্ত্রণা। 3 দিনের দিন হাসনাত ফিরে এলো। ফ্যাক্টরি আক্রান্ত, অনেকে মারা গেছে। আল্লাহর মেহেরবান যে ও ফিরে আসতে পেরেছে। আমার ফাল্গুনের কিসমতে ওর আব্বা বেঁচেছে। 4 দিন পর আব্বা এলেন। বড় ভাই আব্বা আম্মাকে আর মুন্নিকে নিয়ে দেশে চলে যাচ্ছেন। তিনি এসেছেন আমাদের নিতে, কিন্তু আমার শাশুড়ি ছেলেকে রেখে যেতে কিছুতেই রাজি হলেন না। 10 বছর আগে স্বামী হারিয়েছেন, এই ছেলে দুটো নিয়ে তার জীবন। বললেন, বেয়াই সাহেব আপনি আমিনাকে আর ফাল্গুনিকে নিয়ে যান। বাবা উত্তর দিলেন, ঠিক আছে, আপনি হাসনাতকে বলুন আমি এখনই ওদের নিয়ে যাব। কিন্তু আমার স্বামী কিছুতেই আমাদের যেতে দিলেন না। বাবার সঙ্গে অযৌক্তিক তর্ক করলেন। মিলিটারিরা নাকি 3 দিনের সব ঠান্ডা করে দিয়েছে। শেখ মুজিব বন্দী, তার সঙ্গী সাথীরা হয়ে মরেছে, না হয় পালিয়েছে। আপনি আম্মাকে নিয়ে দেশে যান, প্রয়োজন হলে আমরা পরে যাব। তখন কে যাবার সুযোগ পাবে বাবা? না পেলে যাব না। বাবা আর কথা বাড়ালেন না। হাতটা তুলে আমার শাশুড়িকে সালাম জানালেন। আমার মাথায় হাত বুলিয়ে হঠাৎ বা হাত দিয়ে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেলেন। বাবার অভিজ্ঞতায় বাবা বুঝিয়েছিলেন সেই আমাদের শেষ দেখা। ওরা শহর রাখবে না, আর বাবা মার খবর পায়নি। মাসখানেক আমরা ওভাবেই রইলাম। আমার দেওর ও স্বামী ঘর থেকে বেরোতো না। ঘরে যা ছিল তার থেকে অল্প স্বল্প করে দিন চলে যাচ্ছিল। দিনটা একভাবে কাটে, কিন্তু রাত হলেই গা ছমছম করে। 1 মাস পার হতেই প্রায় রোজই ফার্মগেটে গোলাগুলি হতো। আমরা থাকতাম ইন্দিরা রোডে, একটু ভেতরে, তাই সুস্পষ্ট কিছু বোঝা যেত না। তবে মাঝে মাঝে মনে হতো গুলি দুপক্ষের। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতো। সেবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিও হয়েছিল অসম্ভব রকম। সারারাত মনে হয় কান খাড়া করে বসে কাটাতাম। আস্তে আস্তে লোকজন চলাচল শুরু হলো। আমার স্বামীকে অফিস থেকে তলব এলো। আমরা শাশুড়ি বউ অনেক নিষেধ করলাম, কিন্তু ও শুনল না।
পরদিন ফিরে এসে বলল, না, অথরিটি ঢাকায় থাকতে দেবে না, ওখানেই থাকতে হবে, ইচ্ছে করলে তোমরাও যেতে পারো। শাশুড়ি এবার বেঁকে বসলেন, উনি বিরক্ত হয়ে একাই চলে গেলেন। আমার শাশুড়ির ওপর অসন্তুষ্ট হলাম। মনে মনে ভাবলাম, ভদ্রমহিলা তার ছোট ছেলের নিরাপত্তার কথাই ভাবলেন, অন্নদাতা বড় ছেলের দিকে একটু চিন্তা করলো না। উনি মাসের প্রথম দিকে এসে মাইনের টাকা দিয়ে যান এবং এক রাত থেকেই পরদিন গাজীপুর ফিরে যান। গোলাগুলির শব্দ, একরকম গা সওয়া গেছে। এর ভেতর একদিন কি জানি কি হলো, বাড়ি ঘরে দরজা ভেঙে অল্প বয়সী ছেলেদের ধরে নিয়ে গেল। এবার ভয় পেলাম। এর ভেতর আজ 2-3 দিন ফাল্গুনের খুব জ্বর। ডাক্তার ডাকতে পারছি না, বেরোতেই ভয় করে। কিন্তু সেদিন দুপুরের পর সে হঠাৎ ফিট হয়ে গেল। এখনো তার বয়স 2 বছর হয়নি। আমি পাগলের মতো দৌড়ে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে কাছে বড় রাস্তার উপর একটা ডিসপেন্সারিতে ঢুকলাম। কপাল ভালো ডাক্তার ছিলেন, সিস্টার ওকে তুলে নিয়ে পাশের ঘরে ঢুকলো। ঠিক এই সময়ে হঠাৎ রাস্তায় গোলাগুলির শব্দ হলো। 2-3টা জিপ এসে থামলো। ডাক্তার রোগী দেখছে দেখে হঠাৎ আমার হাত ধরে টান দিল। আমি চিৎকার করে উঠলাম। ডাক্তার কিছু বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে 2-3 জন কিল লাথি থাপ্পড় দিয়ে আমার চুল ধরে আমাকে জিপে নিয়ে তুললো। 2-3 দিন অচৈতন্য পড়ে রইলাম। জ্ঞান এলে ভাবি, আমার ফাল্গুনি কি বেঁচে আছে? যদি মার্চ মাসে বাবার সঙ্গে চলে যেতাম তাহলে তো এমন হতো না। শুধু হাসনাতের গড়তমির জন্য আমাদের মা মেয়ের প্রাণ গেল। শুরু হলো অত্যাচারের পালা। শকুন যেমন করে মৃত পশুকে ঠুকরে ঠুকরে খায়, তেমনি কিংবা রাত্রে কিংবা দিনে আমরা ওই অন্ধকার দুর্যোগে পৌঁছতে লাগলাম। মাঝে মাঝে তারা উপরে ডাকতো আমাদের। আমরা গোসল করতাম, কাপড় বদলাতাম, তারপর আবার অন্ধকূপে। কারা আমাদের উপর অত্যাচার করত, তারা বাঙালি না বিহারি, পাঞ্জাবি না পাঠান, কিছুই বলতে পারবো না। ব্যাধিগ্রস্ত হলে তাকে নিয়ে যেত। ভাবতাম, যখন রোগে ধরবে অন্তত সেই সময় তো বাইরে যেতে পারবো, হাসপাতালে নেবে। পরে জেনেছি হাসপাতালে নয়, চিরকালের জন্য আলো হাওয়া দেখিয়ে দিত, অর্থাৎ নির্বিচারে হত্যা করত। মুক্তির পর অনেক মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, যাদের পেট চেরা, চোখ তোলা ইত্যাদি অবস্থায়। বুঝতে পারছেন কি অত্যাচার গেছে সেখানে? আমি এসেছি আগস্টে, অর্থাৎ অনেকের তুলনায় অনেক দেরিতে। ফিসফিস করে কথা বলতাম, বিভীষিকাময় কাহিনী শুনতাম। একমাত্র বাইরের ব্যক্তি আসতো জমাদারনি। সে কিছু সত্য কিছু কাল্পনিক কাহিনী শুনিয়ে যেত, নানা রকম উপদেশ দিত যাতে সহজে বাচ্চা না আসে। কারণ যদি বাচ্চা পেটে আসে আর ওরা যদি জানতে পারে, তাহলে তো অমন করে খুঁচিয়ে খুঁচিয়ে খেলতে খেলতে মেরে ফেলবে। আস্তে আস্তে অন্ধকার চোখে সয়ে গেল। আবছা আলোতেও অন্যকে দেখতে পেতাম, চিনতে পারতাম। মেরি নামের একটা খ্রিস্টান মেয়ের সঙ্গে এর ভেতরে আমার একটু ঘনিষ্ঠতা হয়ে গেল। ও কলাগোপা বান্দুরার মেয়ে। চন্দ্রঘোনা হাসপাতালে নার্স ছিল। খাবার দেবার সময় হঠাৎ করে একটা জোরালো বাতি জ্বালাতো, ফলে সবাই 2 হাতে চোখ ঢাকতাম। অনেকক্ষণ কিছু দেখতে পেতাম না। চোখের সামনে নীল নীল গোল বলের মতো ঘুরে বেড়াতো। বুঝতাম বেশি দিন এভাবে থাকলে অন্ধ হয়ে যাব। কেনই বা আমাদের এভাবে রেখেছে? পরে জেনেছিলাম বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের এনে দেখাতো মেয়েদের ওপর অত্যাচার মিথ্যা কথা, কারণ ছাউনিতে কোনো মেয়ে নেই, অথচ আমরা অসংখ্য মেয়ে তখন ভূগর্ভের বাংকার মৃত্যু অপেক্ষা করছি। হঠাৎ করে গোলাগুলির আওয়াজ বেড়ে গেল। জমাদারনি বলল, সারা দেশে যুদ্ধ হচ্ছে আর পাকিস্তানিরা হেরে গিয়ে ঢাকায় এসে জমা হচ্ছে। ঢাকা শহরে মুক্তিবাহিনী ঢুকে গেছে। ততদিনে মুক্তিবাহিনীর নাম ও তার সংজ্ঞা আমার জানা হয়ে গেছে। বিশ্বাস হতো না, এত কামান বন্দুকের সঙ্গে বাংলাদেশের খর্বাকার ক্রিস অনাহার ক্লিষ্ট যুবকের যুদ্ধ করছে। আর কি হচ্ছে তা তো জানি না। হঠাৎ বোমা পড়তে শুরু করলো। সে কি শব্দ! মাটি কেঁপে কেঁপে উঠলো। ভাবলাম সবাই মিলে মাটি চাপা পড়ে এখানেই মরে থাকবো। কোন দিন কোন সময়ে আমাদের কঙ্কালগুলো আবিষ্কার হবে। 5-6 দিন ভেতরে সব শব্দ বন্ধ হয়ে গেল। দিন রাত শুধু গাড়ির শব্দ আর উপরের লোকজনের আনাগোনা। আস্তে আস্তে শব্দ চলাফেরা সবই কেমন যেন স্থিমিত হয়ে উঠল। আমাদের 3 দিনের অতিথিরা অনুপস্থিত। মেয়ে মানুষের রুচি অন্তর্নিহিত হয়েছে। এখন সম্ভবত যান বাঁচাবার চিন্তা। জমাদারনি বলল, পাকিস্তানিরা সারেন্ডার করবে, কিন্তু আমাদের কি হবে? বেঁচে গেলে আর কি? কেন আমাদের মেরে ফেললো না? আর মারা হবে না। যদি মুক্তি এসে দেখে তোমাদের মেরে ফেলেছে,
তাহলে তো ওদের কচু কাটা করবে। একটু ধৈর্য ধরো, সবাই বেরোতে পারবে। সত্যি একদিন সব চুপচাপ হয়ে গেল। আমাদের বাইরে ডাকা হলো। কোথায় নেবে? সেই জোরালো বাতিটা জ্বলে উঠল। কে একজন বলল, বাহার আইএমআই জি, মা আপনারা বাইরে আসুন। কি শুনছি আমি, আমাকে মা সম্বোধন করছে। আর 4 মাস আমি ছিলাম কুত্তি, হারামি, হারামজাদি, বন্যজীবের চেয়েও ইতর। হঠাৎ এত আপ্যায়ন, মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছি। ভাববার সময় নেই। হাত ধরে ধরে আমাদের কলঙ্ক সার দেহগুলোকে মনে হয় যেন টেনে বের করলো। কেউ চিৎকার করে কাঁদতে লাগলো, কেউ বোকার মতো, কেউ হিস্টেরিয়া রোগীর মতো হেসে চলছে। আমাদের সবাইকে একটা ঘরে নিয়ে মুখ হাত ধুয়ে কাপড় বদলাতে বলা হলো। আমরা এতদিন সেপাইদের মতো হুকুম মানতে বাধ্য হয়ে গেছি, আচরণ করেছি পোষা কুকুরের মতো। এরপর খেতে দেওয়া হলো রুটি, মাখন, কলা। যন্ত্রের মতো কম বেশি সবাই খেলাম। তারপর পাশে একটা অফিস ঘরের মতো জায়গা নিয়ে একে একে আমাদের নাম ঠিকানা নিল। যাদের ঢাকায় ঠিকানা আছে তাদের ঢাকা ও গ্রামের দুটো ঠিকানায় নিল। কেউ কেউ নিজের দায়িত্বে চলে গেল। আমরা ওখানেই রইলাম 3-4 দিন। যাদের বাবা নিতে এসেছেন তাদের ভেতর কয়েকজন বাবার সঙ্গে চলে গেল। মেরিকে নিয়ে গেলেন তেজগা থেকে আসা একজন সিস্টার ঠিক মায়ের মতো মেরিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। মেরির সঙ্গে আমার আবারও কয়েকবার দেখা হয়েছে। ও হলি ফ্যামিলি হাসপাতালে ওর নিজের পেশায় নিযুক্ত আছে। বিয়েও করেছে একজন ব্রাদারকে। স্বপ্ন দেখেছিলাম। হঠাৎ একজন বাঙালি অফিসার আমাকে জিজ্ঞেস করলেন আমি কোথায় যেতে চাই। আমি মাস 2-এর অন্তঃসত্ত্বা। বললাম, আমাদের মতো মেয়েদের জন্য আপনারা কি কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছেন? নিশ্চয়ই। আপনি সেখানে যেতে চান? ঘাড় নাড়লাম। এই দেয়ালের বাইরে যেতে চাই আমি। এত মূল্য দিয়ে কেনা স্বাধীন বাংলার বাতাস বুক ভরে নিয়ে দেখতে চাই কেমন লাগে। ধানমন্ডি এলাম। ওখানে ডাক্তার, নার্স সবাই আছেন। আমাকে দেখে বললেন, তুমি গর্ভবতী, আমরা গর্ভপাত করাবো, তোমার সম্মতি আছে? উত্তেজিত হয়ে বললাম, ডাক্তার সাহেব এখনই করুন। সস্নেহে মাথায় হাত দিয়ে বললেন, তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তুমি খুব দুর্বল, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। বললাম, ডাক্তার বাড়িতে আমার ফাল্গুনী নামে মেয়ে আছে, আমাকে দয়া করুন। তোমার মেয়ে আছে? আচ্ছা দেখি। তারপর এক সিস্টারকে ডেকে বললেন, সিস্টার মাথায় চুল কেটে ভালো করে শ্যাম্পু করে দিন। এত বড় চুল, কিন্তু এটা তো জট পাকিয়ে দড়ি হয়ে গেছে, সম্ভবত মাথায় ঘাও হয়ে গেছে। একটু যত্ন করে ওর ব্যবস্থা করে দিন। পরিষ্কার পরিচ্ছন্ন হলাম। কাটা চুলের দিকে তাকিয়ে হাসলাম। সত্যি আমার বড় বড় চুল ছিল। একদিন হাসনার জিদ ধরলো আমাকে খোপা বেঁধে দেবে। চিরুনি, ব্রাশ আর আমার চুলের সঙ্গে যুদ্ধ করে এক গোছা চুল ছিঁড়ে তবে থামলো। ওহ, ভাবতেও মাথাটা টন টন করে উঠল। এই ববকাটা মেম সাহেবই মাথা দেখে কিও রাগ করবে না ঠাট্টা করবে? নিজের মনে একটু হাসলাম। 10 দিন পর আমার গর্ভপাত করানো হলো। 3 মাস হয়েছিল। আল্লাহ আর 1 মাস দেরি হলেই তো ওরা বুঝতে পারতো আর আমাকে বাইরে নিয়ে কি করতো। অস্ফুট চিৎকারে মুখ ঢাকলাম। সিস্টার দৌড়ে এলেন। কি হয়েছে? চোখের পানি মুছে বললাম, কিছু না। এরপর 7 দিন বিশ্রাম নিয়ে পথে পা দিলাম। টাকা চাইতেই পেলাম। ওরা বলে দিলেন বাসা খুঁজে না পেলে যেন ফিরে আসি, ওরা ব্যবস্থা করে দিবেন। বাসার সামনে রিক্সা থেকে নামলাম। কেউ তাকিয়ে দেখলো না। দরজার কড়া নাড়লাম। আমার দরজা খুলে দিয়ে এক মুহূর্ত আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর 2 হাতে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম, ফাল্গুনী? আমি তো জানি না ও বেঁচে আছে কিনা। কার কাছে ও? মা বললেন, ও ভালো আছে, চাচার সঙ্গে বেড়াতে গেছে। মা চা আর মুড়ি খেতে দিলেন। বহুদিন পর তৃপ্তির সঙ্গে খেলাম। বললেন, যাও তোমার ঘরে যাও, গোসল করে কাপড় চোপড় বের করে পরে নাও। মাথার দিকে তাকাতেই বললাম, খুব অসুখ করেছিল আম্মা। হাসপাতালে মাথায় পানি দেওয়ার জন্য চুল কেটে দিয়েছে। আহা, কি হাল হয়েছে আমার মায়ের। আম্মা, আমার বাবা মা তো সবাই ভালো আছে। ওরা তো আর গ্রাম থেকে ফিরে আসেনি। তোমার মা তো ভাত পানি ছেড়েছেন তোমার জন্য। ছোট খোকা এলে ওদের খবর পাঠিয়ে দেব। ফাল্গুনীকে নিতে চেয়েছিলেন, কিন্তু তার বাপ দিল না। মিনার মনে হয় একবার ছুটে যায়। তাদের ওই ছোট বাড়িটায় যেখানে হাসি আনন্দ ছাড়া দুঃখ সে কখনো দেখেনি, আজ তার জন্য মা মরতে বসেছে। মা তো জানেন না তার মেয়ে কতবার মরেছে আর কেমন লাশ ফিরে এসেছে। অনেকক্ষণ ধরে গোসল করলো মিনা।
নিজের পছন্দ মতো শাড়ি ব্লাউজ পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে বসেছে, এমন সময় ফাল্গুনি এলো চাচার সঙ্গে। প্রথমে সে মাকে চিনতে পারেনি, কোলে যাবে না কান্না জুড়ে দিল। তারপর বোধোদয় হলো। ফাল্গুনিকে বুকে জড়িয়ে ধরে ভাবলাম, আল্লাহ, ওর জন্য তুমি আমাকে ফিরিয়ে এনেছো, লক্ষ শকর তোমার কাছে। বহুদিন পর একসঙ্গে ভাত খেলাম সবাই। আম্মা, কাল থেকে আবার আমি রাঁধবো, কত কষ্ট গেছে আপনার। মা গো, এই কষ্টের জন্য শরীর ভাঙেনি, দিনরাত তোমার কথা ভাবতে ভাবতে একের সময় মনে হতো আমি কি পাগল হয়ে যাব। যখন 3 মাস পার হয়ে গেল তখন বুঝলাম তুমি আর নেই। যেদিন দেশ স্বাধীন হলো সেদিনও বারান্দায় দাঁড়িয়ে পথের দিকে চেয়েছিলাম, যদি তোমাকে বন্দি করে রেখে থাকে তাহলে অন্তত ফাল্গুনের জন্যও তুমি ছুটে আসবে। বড় আমাকে ভুলে থাকলেও ওকে কি ভুলতে পারো? শাশুড়ি বউ দুজনে গলাগলি হয়ে 3 মাসের জমাট বরফ গলিয়ে বুক হালকা করলাম। তখনও কি ছাই জানি, এরপর বুকে বরফ যেন কাঞ্চন জঙ্গার মতো জমে থাকবে। হাসনাত এখন বাড়ি থেকেই যাতায়াত করে। সেও গাজীপুর থেকে পালিয়ে একটা গ্রামে গিয়েছিল, স্বাধীনতার পর ফিরে এসেছে। এই বিরানপুরীতে আমি আর ছোট খোকা না খেয়ে না ঘুমিয়ে দিন কাটিয়েছি বৌমা। তাহলে বীরপুরুষও পালিয়েছিলেন? শুধু জিদ করে আমার কপালটা পোড়ালো। সন্ধ্যা হয়ে এসেছে। দরজায় কড়া নড়ে উঠলো, ভয়ে আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠলো। আমার গলা শুনলাম, বললেন, বড় খোকা, দেখো কে এসেছে। 2 পা এগিয়ে আমাকে দেখে হাসনাত ফেটে পড়ল। বলল, তুমি এখানে কেন? মরবার জায়গা পাওনি? ওই তো ধানমন্ডি লেকে কত পানি, যাও। কোন সাহসে তুমি আমার বাড়িতে ঢুকেছো? আম্মা ওর মুখে হাত চাপা দিতে গিয়েছিলেন, ও ধাক্কা দিয়ে আম্মাকে ছোট খোকার গায়ের ওপর ফেলে দিল। ভয় পেয়ে ফাল্গুনি মা মা চিৎকার করে আমার দিকে হাত বাড়ালো। এক হেঁচকা টানে হাসনাত মেয়েকে সরিয়ে নিল। না, ও তোর মা নয়, ও এক ডাইনি আমাদের খেতে এসেছে। এতক্ষণে আমি সম্বিত ফিরে পেলাম। শক্ত পায়ে দাঁড়িয়ে প্রচন্ড একটা ধমক দিলাম। কাপুরুষ, লজ্জা করে না তোমার আমাকে কথা বলতে? কেন আমার বাবাকে ফিরিয়ে দিয়েছিলে? বলো, জবাব দাও। তারপর চাকুরি রক্ষা করতে ছুটলে গাজীপুর, সেখান থেকে শিয়াল কুকুরের গর্তে। ঘরে বুড়ো মা, শিশু কন্যা, স্ত্রী, যুবক ভাই সব ফেলে কেমন নিশ্চিন্তে 10 মাস কাটিয়ে এলে। ওই সময় কি করেছো না করেছো আমরা জানি। রাজাকার হয়েছিলে কিনা তাও তো আমরা বলতে পারবো না। যখন বিয়ে করেছিলে, আমার হাত ধরেছিলে, তখন কেন এই দায়িত্ব নিয়েছিলে? তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু আমিও তোমাকে ঘরে থাকতে দেব না। হঠাৎ ঘুরে ফাল্গুনিকে কোলে নিয়ে আমি বাইরের দিকে পা বাড়ালাম। হাসনাত আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মেয়েকে কেড়ে নিল। ছোট খোকা আমার হাত ধরে রাস্তায় পা দিল। ওর মুখে কথা নেই, কিন্তু হাতটা শক্ত করে ধরা। রিক্সা ডাকতেই আমি চোখ মুছে বললাম, ভাই, আমি কিন্তু বাবার কাছে যাব না। ছোট খোকা মাথা নিচু করে বলল, না ভাবে, আমি তোমাকে সেখানে নেব না। চলো ধানমন্ডি পৌঁছে দিয়ে আসি তোমাকে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে আমি ওখানে আছি? বিব্রত ছোট বলল, ওখান থেকে ভাইয়ার নামে চিঠি এসেছিল, আমি লুকিয়ে পড়েছিলাম। তারপর তোমার সঙ্গে দেখা করতেও গিয়েছিলাম। ওরা বলল তুমি হাসপাতালে অসুস্থ, তাই আর দেখা করতে আসতে পারিনি। ভাবি, আমি একটা চাকরি পেলে তোমাকে নিয়ে আসবো, যেমন চাকরি হোক, পাবো নিশ্চয়ই একটা না একটা। ফাল্গুনের জন্য ভেবো না, খালাম্মার কাছে ওকে রেখে আসবো। মুন্নি আছে, আমি আছি। মার জন্য বাড়ি থেকে চলে যেতে পারি না, না হলে ভাইয়ের সঙ্গে এ বাড়িতে থাকতে আমার রুচি হয় না। বলতে বলতে পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে গেলাম। ও মাঝে মাঝে আমার খবর নেবে আর মনে চাইলেই বাসে যেতে বলল। আজ হঠাৎ ও কিছু বুঝতে পারেনি, কিন্তু ভবিষ্যতে এমন আর হবে না। তুমি আমাকে ক্ষমা করো ভাবি। ওর মাথায় হাত দিয়ে দোয়া করে মুখ ঢেকে দোতলায় উঠে গেলাম। আশ্চর্যজনকভাবে রাতে ভালো ঘুম হলো। আগস্টের পর থেকে এমন নিশ্চিন্ত ঘুম আমি এক রাতও ঘুমাইনি। সকালে শরীরটা খুব হালকা মনে হলো। মনে হয় সব বন্ধন আমি ছিন্ন করে এসেছি। আমি মুক্ত। আমি আমার নিজের, হয়তো বাবা মায়ের উপর অবিচার করলাম, কিন্তু নিজের স্বার্থে আমি মুন্নির সর্বস্ব বঞ্চিত করব কেন? পরে অবশ্য বড় ভাই নিয়মিত এসেছেন, প্রয়োজনে আমাকে সাহায্য করেছেন অনেক। আমি সরাসরি মুশফিক আপার সঙ্গে দেখা করে সেক্রেটারিয়াল ট্রেনিং ক্লাসে ভর্তি হতে চাইলাম।
আমি বিয়ে পাশ শুনে তিনি অবাক হয়ে গেলেন। বললাম, প্রয়োজনে আমি আপনাকে সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে সার্টিফিকেট এনে দেব। উনি বললেন, শুধু বিয়ে রোল নাম্বার ও বছরটা দিয়ে দাও, আমরা সার্টিফিকেট নিয়ে নেব। তুমি গেলে দেরি হবে। ভর্তি হয়ে গেলাম। বেলি রোডে ক্লাস করতে আসতাম। আরো 3-4টি মেয়ে ছিল, তারা সবাই ম্যাট্রিক পাস। 10 মাস সময় কেটে গেল। কর্তৃপক্ষের সহায়তায় আমি একটি বাণিজ্যিক ব্যাংকে চাকরি পেলাম। বেতন মোটামুটি মন্দ নয়, উন্নতির সুযোগ আছে। বেতন পাবার পর আপাকে ধরে আমি বেলি রোডে কর্মজীবী মহিলা হোস্টেলে এলাম। আশ্চর্য, এখানে কোনো মেয়ে কোনো দিন বিন্দুমাত্র কৌতূহল দেখায়নি আমার অতীত নিয়ে। সবাই কর্মরত, তবু এর ভেতর আমরা গল্প গুজব করতাম। পাশে মহিলা সমিতিতে গিয়ে নাটকও দেখতাম। শাড়ি কিনতে যেতাম। 1975 সালের 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে 32 নম্বর গিয়েছিলাম। সবার মাথায় হাত দিয়ে তিনি দোয়া করলেন। অবশ্য আমি নিজেই নিচু গলায় বলেছিলাম, বঙ্গবন্ধু, আমরা বীরাঙ্গনা। আরে তাই তো, তোরা আমার মা। আজও সেই কণ্ঠস্বর, সেই উন্নত মস্তিষ্ক, প্রশস্ত ললাট আর বুদ্ধিদীপ্ত চোখ যেন আমার অন্তরে চিরভাস্বর। হারিয়ে গেলেন আমার পিতা, যিনি আমাকে দেবীর সম্মান দিয়েছিলেন। আজ মনে হয় এই মাটিতে দয়ার্দ্র হৃদয়, উদার চেতা, পরোপকারের ঠাঁই নেই। স্বার্থানদের হাতে তার নিধন অনিবার্য। হায়দার অর্থাৎ আমার দেবর ছোট খোকা বিকম পাশ করলো বেশ ভালোভাবে। আমার ব্যাংকের কর্তৃপক্ষকে ধরলাম, জানালাম আমার সন্তানের লালন পালনের দায়িত্বভার তারা নিয়েছে। ওনারা সব শুনলেন এবং ছোটখাটো চাকুরিও পেয়ে গেল আমারই ব্যাংকে। এখন ওর সঙ্গে আমার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে পরামর্শ করার প্রয়োজন। দুজনে একটা রেস্তোরাঁয় বসলাম। বলল, ভাবি, এবার তো একটা বাসা ভাড়া নিয়ে আমরা একসঙ্গে থাকতে পারি। বললাম, পারি, কিন্তু থাকবো না। মাথাটা খুব নিচু করে বলল, ভাইয়া বিয়ে করেছেন, আমাদের বলেনি, কিন্তু আমি জানি। জয়দেবপুরেরই একেবারে গ্রামের এক রাজাকারের মেয়ে। ওই সময় সেও বাড়িতেই ছিল, তাই আজ মিনার ভাষায় সর্বতভাবে সে ওদের কর্তা হয়েছে। মিনা মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে হাসানাত কি করে এমন হলো? ওই মায়ের ছেলে? না, মিনা আর ভাবতে পারে না। হায়দার বলল, ভাবি, আজ না হয় এসব আলাপ আলোচনা থাক, আরেকদিন হবে। ঠিক আছে বলে টলতে টলতে উঠে দাঁড়ালো মিনা। বললাম, ছোট চলো একবার ফাল্গুনীকে দেখে আসি, আমার কেমন যেন অস্থির লাগছে। তাই চলো ভাবি, মার অবস্থা ভালো না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কি হবে ভাবি আমাদের? সারাটা পথ রিকশায় মিনা চুপ করে বসে রইল। সমস্ত অতীত ভিড় করে সে তার সামনে দাঁড়ালো। সেই বিয়ের দিন, তারপরের আনন্দের দিনগুলো, ফাল্গুনী জন্মের পর সে উল্লাস, সবই কি কৃত্রিম ছিল? না, মেয়েদের জীবন নিয়ে একটা পুরুষ যা ইচ্ছা তাই করতে পারে। ইচ্ছে মতো তাকে ভোগ করেছে। নতুন খেলনা পেয়ে পুরাতনকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে কোথায় পড়লো, ভেঙে কত টুকরো হলো, তার দিকে ফিরে তাকাবারও অবকাশ নেই। কিন্তু ও কি চিরদিন এমনই থাকবে? না, এসব কি আমি ভাবছি? তার কাছে হাসানাত মারা গেছে 2 বছর আগে, নতুন করে এ হারাবার শোক কেন? যথারীতি কড়া নাড়তে আম্মা এসে দরজা খুলে দিলেন। এ কি চেহারা হয়েছে আম্মার! রংটা যেন পুড়ে কালো হয়ে গেছে। মাথার চুল মনে হয় অর্ধেক সাদা হয়ে গেছে। সে কতদিন আসে না, মাত্র তো 6 মাস হবে। ধীর পদে মিনা এগিয়ে এসে আম্মার হাত ধরল। হঠাৎ 5 বছরের শিশুর মতো আম্মা ওর বুকে আছড়ে পড়লেন। আরো কত শাস্তি তোমরা আমাকে দেবে বৌমা? বিষ খাইয়ে মেরে ফেলো, বুড়ো মায়ের প্রতি কর্তব্য করো। অনেক কষ্ট মিনা ওকে থামালো, জোর করে বসিয়ে দিল। বলল, আম্মা, ওর কাজ করেছে, আমরা আমাদের কাজ করব। কালই বাসা দেখে আমরা জিনিসপত্র নিয়ে চলে যাব। তারপর হায়দারের বিয়ে দিয়ে আপনার ঘর সাজিয়ে দেব। ফাল্গুনী থাকবে, আমি আসা যাওয়া করব। অসহায়ভাবে আম্মা মিনাকে ধরে বললেন, তুমি যেও না বৌমা, ও আমাকে মেরে ফেলবে। গতকাল এসেছিল, তোমার কাপড় চোপড় গয়নাগাটি নিয়ে যেতে চায়। গয়না আমি আগেই তোমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, ওসব ফাল্গুনী প্রাপ্য। আর জামা কাপড় সব তোমার বাবার দেওয়া। ওই পশু আমার গায়ে হাত দিয়েছে বলে আবার ডুকরে কেঁদে উঠলেন। শাশুড়িকে শান্ত করে মিনা আজ প্রায় 3 বছর পর বাবার বাড়িতে পা দিল। সেখানে শুধু কান্না, আনন্দ না দুঃখের, মিনা বুঝতে পারছিল না। এই 3 বছরের মনে অনেক বড় হয়েছে, সুন্দরও হয়েছে। ওর দিকে খানিক্ষণ তাকিয়ে রইল মিনা। এ যেন 10 বছর আগেরকার সে। হায়দার বাইরের ঘরে ফাল্গুনের সঙ্গে খেলছে। মুন্নি ওকে চা দিয়ে এলো।
মার সঙ্গে অনেকক্ষণ আলাপ করে বলল, বড় ভাই এলে কথা বলো, তারপর আমাকে জানিও। বাবা, তুমি এসো আমার হোস্টেলে, কোনো অসুবিধা নেই। দিন 7 ভেতর ফার্মগেটের বাসা ছেড়ে রামপুরে বাসা নেওয়া হয়েছে। মায়ের কাছাকাছি এসে আম্মাও অনেকটা ভালো আছেন। এদিকে মুন্নির সঙ্গে হায়দারের বিয়ে হয়ে গেল। হাসানাতকে কেউ জানাবার প্রয়োজন মনে করল না। স্বস্তি নিঃশ্বাস ফেলল মিনা। যাক, সবাই ঘর পেয়েছে। তাকে বাড়ি এসে থাকবার জন্য অনুরোধ করেছে হায়দার। আম্মা এমনকি বাবা মাও অনেকবার বলেছেন, কিন্তু না, যে ঘর মিনা ছেড়ে এসেছে সেখানে আর সে ফিরে যাবে না। অফিসে শফিক আর সে পাশাপাশি টেবিলে বসে। অনেকটা অন্তরঙ্গ হয়েছে তারা, নিছক বন্ধু ওই পর্যন্তই। একবার কত সাহস জুগিয়েছে শফিক, কিন্তু মিনা জানে যেদিন তিনি তার সব পরিচয় পাবেন, বিদ্যুৎ গতিতে সরে যাবেন। সে পুরুষকে যেটুকু চিনেছে তাতে এর থেকে মহৎ কোনো ধারণা পোষণ করবার কারণ সে খুঁজে পায়নি। তবুও সবাই যখন ঘর পেয়েছে তখন মিনার অবসরও একটু বেড়েছে বইকি। একদিন শফিকের প্রস্তাব অনুসারে সিনেমাও দেখা হলো, কিন্তু বাইরে আসতে একটা লোক কুৎসিত ইঙ্গিত করে সিটি বাজিয়ে উঠল। শফিক এগিয়ে যাবার চেষ্টা করতে মিনা তাকে ধরে ফেলল। ছি, ইতরের সঙ্গে ইতরামি করলে নিজের সম্মান থাকে? একটু দূরে সে হাসানাতকে সরে যেতে দেখেছে। মরাল কাওয়ার্ডটা সামনে আসে না কেন? দুজনে এগিয়ে একটা বেবিতে চড়লো, তারপর একেবারে হায়দারের বাসায়। আম্মা মুন্নি খুব খুশি। ওরা টিভি দেখছিল, বন্ধ করে দেওয়ায় ফাল্গুনি কেঁদে ফেললো। মিনা একে একে আম্মা, মুন্নি ও হায়দারের সঙ্গে শফিকের পরিচয় করিয়ে দিল। ফাল্গুনিকে বলল, তোমার আঙ্কেল শফিক চাচা। ফাল্গুনি হেসে এগিয়ে এসে বলল, শফিক চাচা তুমি খুব ভালো, তুমি টিভি দেখো? বলতেই শফিক উঠে গিয়ে টিভিটা খুলে দিল। ফাল্গুনি মহা খুশি। কিছুক্ষণ গল্প করে চা খেয়ে আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে শফিক চলে গেল। মিনা রয়ে গেল। বহুদিন পর আম্মা ও ফাল্গুনির সঙ্গে রাতে ঘুমোলো। কাল শুক্রবার, অতএব তাড়া নেই। শফিক রাতেই হোস্টেলে ফোন করেছে। ফাল্গুনি স্কুলে ভর্তি হয়েছে। মুন্নি হায়দারের চোখের মণি। বাবা রোজ একবার আসেন ও টানে। আম্মাও 2-1 দিন পর পর ফাল্গুনিকে এসে দেখে যান। বড় ভাইয়ের বিয়ের কথা চলছে। বাবা বলেছেন এই বিয়েতে মিনা উপস্থিত থাকবে। এরই মধ্যে হায়দারের কথায় এবং চেষ্টায় মিনা হাসনাতকে তালাক দিয়েছে। তা না হলে ওই পশুটা তার পেছন ছাড়ত না। সকালে চায়ের কাপটা হাতে নিয়ে জানালার কাছে বসে মিনা ভাবছিল, মাত্র 4টি বছরে তার জীবনের সব জল ছবি হয়ে মুছে গেল। স্বামী, সন্তান, শাশুড়ি, দেবর, চা, এরা তো প্রকৃত অর্থে আজ তার নেই। ফাল্গুনি বা তার কতটুকু কি দিয়েছে সে ফাল্গুনিকে? স্বার্থপরের মতো তাকে দূরে রেখেছে। না না, জোরে মাথা নাড়ল মিনা। সে স্বার্থপর নয়। একটা সহজ স্বাভাবিক পরিবেশে সে বড় হোক, এটাই মিনা চেয়েছিল। আজ মুন্নি, হায়দার, ওর বাবা মা ও সম্পূর্ণতা পেয়েছে, কিন্তু তাকে তো এক জায়গায় নোঙর ফেলতে হবে। দেবর জায়ের ঘাড়ের উপরে সে চড়ে বসা আর ওদের দৈনন্দিন জীবনের ছোটখাটো ব্যাপারে নাক গলানো কি আর উপযুক্ত কাজ? আম্মা বেশ সেবা পাচ্ছেন। আজকাল সে মাঝে মাঝে বাবা মায়ের কাছে যায়। ওখানে গেলেই মনে হয় না ওর জীবনে এতগুলো ঘটনা ঘটে গেছে। ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। মুন্নির ভালো বিয়ে হয়েছে। যখন তখন ফাল্গুনিকে কাছে পাচ্ছেন। তারা এখন সম্পূর্ণ সুখী। কালই মিনা ভেবেছিল আগামী সপ্তাহে ছুটিতে সে বাবা মার সঙ্গে কাটাবে। মা এখন ছেলের বিয়ের আলোচনায় মত্ত। বাবা মাঝে মাঝে কাছে থেকে বলেন, আরে সবই তো হলো, নিজের কথা কি ভেবেছিস? কেন বাবা, ভালোই তো আছি, আমার তো কোনো অসুবিধা নেই। না মিনা, তুমি এতই যখন বোঝো তখন নিজের ভবিষ্যৎ একটু চিন্তা করো। ফাল্গুনি বড় হবে, মানুষ হবে, বিয়ে হবে, পরের ঘরে চলে যাবে। আম্মা একদিন চোখ বুঝবেন। হায়দার, মুন্নিরও নিজেদের সংসার হয়েছে। আমি ও তোমার মা যখন থাকবো না, তখনকার কথাটা কি একবার ভেবে দেখেছো? হাসি মিনা। ভাববো বাবা, ভাববো। সত্যি কাল সারা রাত মিনার ভালো ঘুম হয়নি। খুব আজে বাজে স্বপ্ন দেখেছে। শফিক ভাবে তাকে ভবিষ্যতের কথা বলতে চেয়েছে, কিন্তু মিনা সাহস করে না। সত্য কথা বলতে কি পুরুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। হাসনাতের সঙ্গে সঙ্গে তার প্রেম, ভালোবাসা, বিশ্বাস সবকিছুরই মৃত্যু হয়েছে।
তবে ওর বাবার কথাটাও ফেলবার নয়। সবাই তো একদিন নিজের বৃত্তে স্থির হবে, সেদিন তার কি হবে না। আজ মন দিয়ে শুনবে শফিক কি বলতে চায়। আশ্চর্য, শফিক আজ অফিসেই আসেনি, কোনো দরখাস্ত পাঠায়নি। শফিকের সঙ্গে তার সৌহার্দ্যের কথা অনেকেই জানে, তাই 2-4 জন তাকে প্রশ্ন করলো, শফিক সাহেবের কি হয়েছে? গম্ভীর মুখে উত্তর দিল, জানি না। ছুটির আধ ঘন্টা খানেক আগে হায়দার এসে দাঁড়ালো। ভাবি, একটু আগে বেরোতে পারবে? কিছু কথা আছে। মিনার হাত পা কাঁপছে। জীবনে আর কোনো নির্মম সত্য সে শুনতে চায় না। তাড়াতাড়ি হাতে কাজগুলো গুছিয়ে নিয়ে বলল, চলো। দুজনে একটা রেস্তোরাঁ পর্যন্ত হেঁটে এলো। কারো মুখে কোনো কথা নেই। হায়দার চিরকালই কম কথা বলে। বসে চায়ের অর্ডার দেওয়া হলে মিনা হায়দারের হাতটা চেপে ধরলো। কি হয়েছে ছোট? আমার ফাল্গুনি কিছু? আরে না না, তুমি এত ভাবতে পারো ভাবি? ফাল্গুনি কিছু না হলেও তোমার ছোট অফিস আসতে পারে না? বসে চা খাও, সব বলছি। চায়ে চুমুক দিতে একটা স্বস্তির আশ্চর্য শব্দ করলো মিনা। নাও, এখন বলো, আমি তৈরি। হেসে বলল মিনা। হায়দার গম্ভীর মুখে বলল, ভাবি, শফিক ভাইকে গুন্ডারে ছুরি মেরেছে। মুহূর্তে চোয়াল শক্ত হলো মিনার। কেন? কি করেছিল সে? কিছুই করেনি। যারা মেরেছে তাদের 2জন ধরা পড়েছে। একজন ভাইয়া নামে বলেছে। 2 হাতে মাথা চেপে মিনা শুধু উচ্চারণ করলো, ছি ছি ছি, এত নিচে নেমে গেছে ওই লোকটা। তারপর কি হলো? শফিকের কোথায় লেগেছে? ডান হাতে ভালো মতো জখম হয়েছে। বুকে মারতে চেয়েছিল, পারেনি। শফিক ভাই পুলিশকে বলেছে সে কাউকে চেনে না, হয়তো বা টাকা পয়সার জন্য করেছে। কিন্তু আমি জানি কদিন ধরেই ভাইয়া শফিক ভাইয়ের পেছনে লেগেছে। আমি কাল রাতেই জয়দেবপুর গিয়ে তাকে ধরেছি। বলেছি শফিক ভদ্রলোকের ছেলে, তাই তোমাকে ছেড়ে দিয়েছে। ভবিষ্যতে জানো ভাবি, আমার কথা শেষ করতে দিল না। আমার পা দুটো ধরে হাও মাও করে কাঁদলো। বললাম, কাঁদো তুমি, যা করেছো তাতে তোমার বাকি জীবন ভরই কাঁদতে হবে। তবে আমাদের কাঁদাবার চেষ্টা করো না, তাহলে জেলে ভাত ছাড়া তোমার জন্য আর কোনো পথ থাকবে না। আসলে চাকরি যাবার ভয়ে অস্থির, আর কোনোদিন এ পথ মারাবে না। ওর কথা শেষ হলে মিনা আস্তে আস্তে বলল, কি মানুষ, কি হয়েছে? সৎ স্বর্গেই সবচেয়ে বড় কথা। ভাবি, চলো এবার শফিক ভাইকে একটু দেখতে যাওয়া দরকার। মিনা সজোরে মাথা নাড়ল। না না, সে আমি পারবো না ছোট। কোন মুখ নিয়ে সেখানে যাব? তার মা কি ভাববেন? কিছু নয়, চলো আমার সঙ্গে। তুমি যে কিছু জানো তা যেন শফিক ভাই বুঝতে না পারে, তাহলে আমি খুব ছোট হয়ে যাব। অগত্যা 2জনে উঠল। হায়দারের সঙ্গে একটা বেবিতে উঠল। শফিক থাকে সিদ্ধেশ্বরী, একটা বহুতল বাড়ির দোতলায়। সুন্দর একটা ফ্ল্যাট। কলিং বেল টিপতেই একজন বৃদ্ধ বয়সী মহিলা দরজা খুললেন। ছোট ওর পূর্ব পরিচিত মনে হলো, কারণ তিনি সাগ্রহে বললেন, এসো বাবা, এসো। ছোটর গলা ভারী। খালাম্মা মিনা নিচু হয়ে সালাম করতে গেলে উনি হাত দুটো ধরে ওকে কাছে টেনে নিলেন। বললেন, এসো মা, দেখো তো কেমন গেরো। এত বলি সাবধানে থাকিস, তোর মাথার উপর কেউ নেই। কার সঙ্গে কথা বলছো মা? বলতে বলতে বছর 20-21 একটা ছেলে সে ঘরে ঢুকলো। এই যে আয়, হায়দারের ভাবি এসেছে। আসসালামু আলাইকুম ভাবি। আসুন আসুন ভাইয়া, ও ঘরে। রফিকের মুখে ভাবি সম্বোধন কেমন যেন লজ্জায় কুকড়ে যায় মিনা, কারণ সেও বোঝে না। ঘরে ঢুকতেই শফিক শোয়া থেকে উঠে বসলো। মা, হ্যাঁ হ্যাঁ করে উঠলেন। রফিক ধরে বসিয়ে দিল। বিছানার পাশে চেয়ারে বসলো মিনা। কেমন যেন অপরাধের গ্লানিতে চোখ তুলতে পারছে না। শফিক বলল, ও কি, আমার কিছু হয়নি। ভালোভাবে গুলিটা বের করে ফেলেছে, তবে হাসপাতালে থাকতে বলেছিল। ওর কথা শেষ করতে দিল না রফিক। না, উনি থাকলেন না। আশ্চর্য লোক তুমি ভাইয়া। এই সময় চা দিয়ে গেল কাজের মেয়েটা। চা খেতে খেতে শফিকের মা অনেক কথা বললেন দেখো তো মা, তার ভাঙা মন, সে আর বিয়ে করবে না। কি এমন হয়েছে? এমন তো সব ঘরেই হচ্ছে এখন। তোমরা তো একসঙ্গে কাজ করো, একটু বুঝিও তো মা। শফিককে আরোগ্য লাভের শুভেচ্ছা জানিয়ে মিনা বেরিয়ে এলো। হায়দারকে ছেড়ে দিয়ে নিজেই একা রিক্সা নিয়ে হোস্টেলে ফিরে এলো। কি হয়েছে শফিকের পরিবারে সেজন্য সে বিয়ে করতে চায় না? যাকে আমি মরছি নিজের জ্বালায়। হোস্টেলে ঢুকতে ঢুকতে ভাবলো 3 বছর তো হয়েই গেল, এই বছর তো হোস্টেলও ছাড়তে হবে, একটা 1 ঘরের ফ্ল্যাটের চেষ্টা করতে হবে।
শ্রান্ত ক্লান্ত দেহ ও মন নিয়ে বিছানায় এলিয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছে জানে না, কেউ একজন বাতিটা নিভিয়ে দিয়ে গেছে। ঘড়িতে 3টে। উঠে মুখ হাত ধুয়ে কাপড় বদলে আবার শুয়ে পড়ল সে। ঘুম ভাঙল 7:30টায়। কোনো মতে স্নান সেরে তৈরি হয়ে অফিসে ছুটল সে। ফোন এলো শফিকের কাছ থেকে, আজ যেতে বলেছে। মিনা বলল আজ সম্ভব হবে না, অনেক কাজ, কাল যাব। ইচ্ছে করে সে সময় নিল। তাছাড়া সত্যি আজ তার বিশ্রামের প্রয়োজন, নইলে সে অসুস্থ হয়ে পড়বে। আজ তার মনে পড়েছে গত সপ্তাহে শনিবার বিকেলে সে আর শফিক যখন অফিস থেকে বেরোচ্ছিল, তখন আরো 2-3টা লোকের সঙ্গে সে হাসনাতকে যেন দেখেছিল। ওই দিন সে ঠিক বিশ্বাস করতে পারেনি, কিন্তু কাল সে নিশ্চিত যে হাসনাত শফিককে চেনবার জন্য হয়তো নিজেই এসেছিল। কিন্তু কেন? স্ত্রী সন্তানকে পথে ফেলে দিয়ে যেমন ইচ্ছে একজনকে ঘরে নিয়ে সুখেই তো আছে সে, তার উপর আমি সুখী হতে চাইলে তার আক্রোশ। না, মিনা এবারে বাবার কথাই শুনবে। দেখি শফিকই বা কি বলে। হায়দার বলা সত্ত্বেও মিনা আর শফিকদের বাড়িতে গেল না। ওর মার এক কথা, ও আর বিয়ে করতে চায় না। তাহলে কি শফিক বিবাহিত? স্ত্রী জীবিত না মৃত? কে জানে। দেখি না শফিক তাকে কিছু বলে কিনা। মনে হয় বলবে, কারণ কদিন আগেই তাকে 2-1 দিন বলেছিল, চলো মিনা আমরা কোথাও যাই, একটু বসে গল্প করি, তোমাকে যে আমার অনেক কিছু বলবার আছে। মিনা গায়ে লাগায়নি, শুধু শুনেছে ওর বাবা ডেপুটি সেক্রেটারি ছিলেন। মাত্র 52 বছর বয়সে জিপ অ্যাক্সিডেন্টে মারা যান। ওরা 2 ভাই আর মা একটা প্রাথমিক স্কুলের শিক্ষিকা। পরবর্তীতে বাবার রেখে যাওয়া টাকা পয়সা এক করে ওই ফ্ল্যাটটা কিনেছেন, তাকে মানুষ করেছেন। ছোট ভাই MBA পড়ে, আগামী বছর পাশ করে বেরোবে, তারপর আর তাদের কোনো সমস্যা থাকবে না। মিনা বোঝে তাকে এসব কথা বলবার অর্থ কি। এও একরকম চাকরি দরখাস্তের সাথে বায়োডাটা দেওয়া। মিনা সবই বোঝে, কিন্তু আজও পথ খুঁজে পাচ্ছে না। দিন 10 পর শফিক জয়েন করলো। মুখটা বেশ ভার। মিনা বোঝে শফিকের এই সঙ্গত অভিমান। আস্তে আস্তে মেঘ কেটে গেল। শফিকে তাকে চায়ের দাওয়াত করলো। কিছুটা হেঁটে গিয়ে দূরে একটা রেস্তোরাঁয় বসলো ওরা। চার সামনে নিয়ে শফিকে কথা শুরু করলো। মিনা, আজ তোমাকে একটা কথা বলা আমি খুবই সঙ্গত মনে করছি, কারণ আমি তোমার কাছে একটা আবেদন করব। তার আগে আমি নিজেকে তোমার কাছে পরিচ্ছন্নভাবে তুলে ধরতে চাই। মিনা, আমি বিবাহিত। একটু যেন চমকে উঠল মিনা। দৃষ্টি প্রসারিত করে যেন শফিককে ভালো করে দেখতে চেষ্টা করলো। 6 বছর আগে আমি সালেহাকে বিয়ে করি। মন জানাজানি শুরু হয় তারও আগে। অবস্থাপন্ন ঘরের মেয়ে বলে প্রথমটা মায়ের আপত্তি ছিল, পরে অবশ্য ওর ব্যবহারে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু বিয়ের পর সালেহা মাকে ঠিক সইতে পারল না। পদে পদে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। আমার মুখের দিকে চেয়ে মা সবই সয়ে গেলেন। শেষে না পেরে একদিন আমাকে বললেন, শফিক তুই আলাদা বাসা নে, আমাদের গরিবী হাল বোমা ঠিক পছন্দ হচ্ছে না। আমি চমকে উঠলাম, তা হয় না মা, তুমি যে কঠোর পরিশ্রম করে আমাদের মানুষ করেছ, আজ তোমাকে ফেলে যাব আমি? কিন্তু বাবা, আমিও তো পারছি না। তোর বাবা আমাকে হীরা জহরত না দিতে পারেন, কিন্তু কোনোদিন অসম্মান করেননি। শফিক নতমস্তকে ঘর থেকে বেরিয়ে এলো। অফিস থেকে ফিরে এসে চা খাবার সময় সালেহাকে বলতে সে বারুদের মতো ফেটে পড়ল। মায়ের ব্যাপার নিয়ে প্রচন্ড রকম কথা কাটাকাটি হলো। শেষে মা এসে ওদের শান্ত করলেন। বললেন, বৌমা, কোনো রাগ বা ক্ষোভ থেকে বলছি না, এ বাড়ি আমার, আমি পথে পা দেব না। শফিক উপার্জন ক্ষমতায়, তাকে বলেছি তোমাকে নিয়ে অন্য কোথাও থাকতে। আমি বুঝতে পারছি তুমি আমাকে সহ্য করতে পারছো না, যখন তখন অপমান করছো। আমার আরেকটি ছেলে আছে, সে যদি তোমাকে অপমান করে সেটা হবে আমার জন্য আত্মঘাতী। তাই এই কথা বলেছেন। উত্তর দিল সালেহা, আপনারা অর্থের দিক থেকে দরিদ্র এটা জানতাম, কিন্তু আপনাদের মন এত ছোট তা আমার জানা ছিল না। আমি আজই মায়ের বাড়িতে চলে যাব। মা হাত ধরে সাধতে গেলে হাত ছেড়ে আনতে গিয়ে মাকে একটা ধাক্কা দিল। মা পড়ে গেলেন। 2 ভাই মাকে ঘরে তুলে তার ঘরে নিয়ে গেলাম। আমার ঘরে এসে দেখি সালেহা নেই। পরে একদিন আমি অফিসে থাকা অবস্থায় সে এসে তার জিনিসপত্র নিয়ে গেল। মাসখানেক পর আমি তালাকে চিঠি পেলাম। নিঃশব্দে তাকে মুক্তি দিয়েছি, কারণ আমার মায়ের
মায়ের অপমান সহ্য করা আমার জন্য যেমন কঠিন, মাকে ছেড়ে যাওয়া কঠিনতর। প্রায় 4 বছর হয়ে গেল আমাদের জীবন এভাবে চলে যাচ্ছে মিনা। সব শুনেও যদি তুমি আমাকে গ্রহণ করো, নিজেকে সৌভাগ্যবান মনে করব। সেদিন ওখানেই শেষ হলো। পরদিন শফিককে বললাম, আজ আমি চা খাওয়াবো, চলো। শফিক উৎফুল্ল মেজাজেই চলল। চা নাস্তা সামনে নিয়ে বললাম, শফিক আগে খেয়ে নাও, তারপর আমার কাহিনী শুরু করব, কারণ আমি তোমার মতো ভালো মানুষ নই। শফিক খাবারে হাত দিল। মিনা ওর হাতটা চেপে ধরলো। ও কি অমন করে খাচ্ছ কেন? তুমি হুকুম করলে তাই। মিনা হেসে ফেললো। পেট খাও। খাওয়া শেষ হলে শফিক একটা সিগারেট ধরালো, তারপর সুখ টান দিয়ে বলল, কে আরম্ভ করবে, তুমি না আমি? না না, তুমি তো কাল বলেছ আজ আমার পালা। তোমার অনুমতি পেলে আজকের পালাটাও আমি গাইতে পারি। অপরদিকে চোখ তুলে বলল শফিক। তার মানে? মিনার কণ্ঠে বিস্ময়। তাহলে শোনো। মিনার নামে মালিবাগে এক দুরন্ত মেয়ে ছিল। বিয়ে হলো তার হাসনাত নামের এক ভদ্রলোকের সঙ্গে, যিনি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করেন। তাদের একটা ফুটফুটে সুন্দর মেয়ে হলো, নাম তার ফাল্গুনী। মিনা হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। দেশে বর্গি এলো। মিনাকে বর্গিরা ধরে নিয়ে গেল, তাদের কয়েদখানায় 4 মাস আটকে রাখলো। মিনা শফিকের হাতটা জোরে চেপে ধরলো। শফিক ধীরে ধীরে তার হাতটা আলগা করে বলে চলল। তারপর মেয়েটি বন্দিশালা থেকে মুক্তি পেল, কিন্তু অপবিত্র আখ্যা দিয়ে স্বামী তাকে ঘর থেকে বের করে দিল। স্বামী ততদিনে অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছে। মেয়েটি শাশুড়ি দেওয়ারের কাছে সন্তান রেখে সরকারি সহায়তায় পড়াশোনা করলো, চাকরি নিল। এখন বেশ ভালোই আছে, তবে একটা সূক্ষ্ম বেদনার কাঁটা মেয়েটি তার কাছে থাকে না। কিন্তু তার ছোট বোনের সঙ্গে দেওরে বিয়ে হয়েছে। মেয়েটি চাচা চাচিকে বাবা মা জানে। তাদের সুখের সংসারে আরেকটি মেহমান এসেছে, ছেলে। কিন্তু দুজনের সমান আদরে বড় হচ্ছে। এখন কথা হচ্ছে, স্থানকাল ভুলে কি মিনা শফিকের মুখ চেপে ধরল। শফিক থেমে বলল, কোন রকম ভুলভ্রান্তি হয়নি তো? হুবহু বলতে পেরেছি? জি, একেবারে 10-এ 10, বলল মিনা। কিন্তু তোমাকে এসব কথা কে বলেছে? ছোট? না মিনা, বড়ই এসে বলেছেন অনুগ্রহ করে। তোমার মতো বাজে মেয়ের থেকে যেন দূরে থাকি আমি। দূরে গেল না কেন? উৎসুক দৃষ্টিতে জিজ্ঞাসা করে মিনা। সবার বিচার তো একরকম হয় না। তার কাছে যে খারাপ, আমার কাছে সে শুধু ভালো নয়, খুব বেশি ভালোও হতে পারে। চলো আজ উঠি। মার শরীরটা বেশি ভালো নেই, দরকার হলে ডাক্তার ডাকবো। আমি আসবো তোমার সঙ্গে, জিজ্ঞেস করে মিনা বলে। এরে খুশি হব। খুশি মনে দুজনে একটা রিক্সায় বসলো। এক রিক্সায় দুজনেই এই প্রথম। এরপর আর দেরি হয়নি। মুন্নি ও হায়দারের বলে এবং তাদের সঙ্গে নিয়ে রেজিস্ট্রি করে একেবারে শফিকের বাড়িতে উঠেছে। ওর মা আগে থেকেই খুব খুশি ছিলেন, এখন আনন্দে আত্মহারা হলেন। বীরাঙ্গনা মিনার সংগ্রাম শেষ হলো। কিছুদিন আগে এক বিয়ে বাড়িতে দেখা। ওর সঙ্গে অবশ্য প্রায় আমার দেখা হতো বেইলি রোড কর্মজীবী হোস্টেলে। আমার ভগ্নিতুল্য বান্ধবী জেরিনা তখন ওখানে কাজ করত। মাঝে মাঝে ওর ঘরে গিয়ে বসতাম। চোখ নিচু করে মিনা বেরিয়ে যেত অথবা ঘরে ঢুকতো। কিছু জিজ্ঞেস করলে খুব কুণ্ঠিতভাবে জবাব দিত। বলতাম, জেরিনা, এই মেয়েগুলোর বুকে আগুন জ্বেলে দিতে পারিস না। ওরা কেন মাথা নিচু করে চলে? নীলিমাদি, তোমাদের এই সমাজ ওদের চারদিকে যে আগুন জ্বেলে রেখেছে, তার উত্তাপে ওরা মুখ তুলতে পারে না। বেশি বেশি বক্তৃতা দিও না। ওদের সম্পর্কে জেরিনা খুব বেশি স্পর্শকাতর ছিল। তবে জেরিনা ওর বিয়ের খবর শুনে গিয়েছিল এবং ওদের একদিন নিজের বাড়িতে দাওয়াত করে খাইয়েছিল। আমার কিন্তু সেটুকু সৎ সাহস বা আগ্রহ হয়নি। মিনা যেন আগের চেয়ে সুন্দরী হয়েছে। খোপায় ফুল, একটা হালকা নীল রঙের সিল্কের শাড়ি পরেছে। রূপে যেমন 10 দিক আলো হয়ে গেছে, খুব ব্যস্ত। বছর 10-এর একটা মেয়েকে আমার কাছে এনে বলল, সালাম করো খালামণি। আপা, এ শ্রাবণে আমার মেয়ে। সেই মুহূর্তে আমার মনে পড়লো, ওর তো ফাল্গুনীর নামে একটি ফুটফুটে মেয়ে ছিল। নিজেকে সংযত করলাম। বললাম, কার বিয়েতে এত ব্যস্ত তুমি? কানের কাছে মুখ নিয়ে বলল, আমার মেয়ের। আর জোরে বলল, আপা, আমার দেওর আর বোনের বড় মেয়ে ফাল্গুনের বিয়ে। আনন্দ বেদনায় মিনার চোখে বান ডেকেছে। উঠে দাঁড়িয়ে ওকে বুকে জড়িয়ে ধরলাম। চোখ মুছে বলল, দোয়া করবেন মায়ের দুর্ভাগ্য যেন ওকে স্পর্শ না করে। কঠিন গলায় বললাম, দুর্ভাগ্য বলছো তুমি মিনা?
ঠিকই আপা, আমি মাফ চাই। আমি বীরাঙ্গনা, মহাপুরুষের বাক্য ব্যর্থ হয়নি। আজ আমি মাতৃগর্ভে গর্বিত এক মহিষী নারী। আপা, আমি খুব বেশি খুশি। মিনা পা ছুতে গেল, ওকে তুললাম। বহুদিন পর হৃদয়ের একটা বোঝা কমে গেল। তাহলে এই বাংলাদেশে এখনো সৎ মানুষ আছে যারা মিনার মতো মেয়েকে নিয়ে সুখের নীড় রচনা করবার স্পর্ধা ও সাহস রাখে। মনে মনে উচ্চারণ করলাম, জয় বাংলা, বাংলার জয়।